এমন কিছু মুভি থাকে যেগুলো আমাদের সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরে। আজকের মুভি এ সেপারেশন। ইরানের এই মুভিটি 2012 সালে অনেকগুলো অস্কার জিতে নিয়েছিল। মুভির মেন থিম হলো ডিভোর্সকে কেন্দ্র করে। এই মুভির গল্পটি আপনার মাথায় থেকে যাবে সারা জীবন। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না। সো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভি শুরু হয় কোর্টের দৃশ্য দেখিয়ে। এখানে আমরা নাদির আর সিমিনকে দেখতে পাই। তারা দুজনেই স্বামী স্ত্রী। এদের একমাত্র আদরের সন্তান হলো তেহরান। আর পরিবারে রয়েছে নাদিরের বৃদ্ধ বাবা। নাদিরের বাবা অ্যালজাইমার রোগে আক্রান্ত। সে নিজে নিজে চলাফেরা করতে পারে না। ওর দেখাশোনা সিমিনকেই করতে হয়। কিন্তু এখন সিমিনের দেশের বাইরে একটা ভালো চাকরি হয়েছে। তাই সে নাদির ও তার মেয়েকে নিয়ে যেতে চায়। কিন্তু নাদির তার অসুস্থ বাবাকে ছেড়ে বিদেশে যেতে চায় না। সিমিন নাদিরকে বোঝানোর চেষ্টা করে তারা বিদেশে গেলে ভালো কেরিয়ার গড়ে তুলতে পারবে আর তাদের মেয়ের ভবিষ্যৎ অনেক ভালো হবে। এই নিয়ে নাদির ও সিমিনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। তবুও নাদির তার বাবাকে রেখে কোনোভাবেই বিদেশে যেতে রাজি হয় না। এর জন্য সিমিন তার সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কোর্টে মিউচুয়াল ডিভোর্সের জন্য কেস ফাইল করে। যেহেতু সিমিন ডিভোর্সের জন্য কেস ফাইল করেছিল, তাই বিচারক সিমিনকে প্রশ্ন করে, আপনি আপনার স্বামীকে কেন ডিভোর্স দিতে চাইছেন? আপনার স্বামী কি আপনাকে নির্যাতন কিংবা মারধর করে? সিমিন বলে, না, আমার স্বামী একজন ভালো মানুষ। তখন বিচারক সিমিনকে জিজ্ঞেস করে, তাহলে আপনি ডিভোর্স কেন দিতে চাইছেন? সিমিন বিচারককে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে বিচারক এই ছোট্ট একটা কারণের জন্য ডিভোর্স লেটারটি অ্যাকসেপ্ট করে না। কারণ বিচারকের কাছে মনে হয় এই কারণটি যথেষ্ট নয় একটি ডিভোর্সের জন্য। বিচারকের কথা শুনে সিমিন ভীষণ রেগে যায় আর ওখান থেকে বেরিয়ে আসে। বাসায় এসে সিমিন তার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে একবারের জন্যই তার বাবা মার কাছে চলে যায় আর তেহরান তার বাবার সঙ্গেই থেকে যায়। পরের দিন নাদির তার বাবার দেখাশোনা ও বাড়ির কাজ করার জন্য একজন ধার্মিক মহিলাকে নিয়োগ করে। মেয়েটার নাম রাজিয়া। মূলত রাজিয়া কোনো কাজের মেয়ে ছিল না। সে বাধ্য হয়ে এখানে কাজ করতে এসেছে। রাজিয়ার হাজবেন্ড অনেক মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছে আর ধারের টাকা দিতে না পারায় তাকে অনেকবার জেলে যেতে হয়েছে। রাজিয়া এখন কাজ করতে এসেছে কিছু টাকা উপার্জন করার জন্য। রাজিয়াকে এখানে কাজের বদলে মাসে 30,000 টাকা করে দেওয়া হবে আর সেই টাকা দিয়ে সে তার হাজবেন্ডের ধারের টাকাগুলো শোধ করতে পারবে। রাজিয়া তার মেয়েকে নিয়ে প্রতিদিন কাজে আসে। তবে তার কাজটা এতটা সহজ ছিল না। সে দেখতে পায় নাদিরের বাবা তার নিজের প্যান্টের মধ্যেই প্রস্রাব করে ফেলেছে আর এখন প্যান্টটা চেঞ্জ করা খুব জরুরি। রাজিয়া নাদিরের বাবাকে তার প্যান্টটা চেঞ্জ করতে বলে, কিন্তু সে এতটাই অসুস্থ ছিল সে রাজিয়ার কোনো কথাই বুঝতে পারছে না। রাজিয়া খুব ধার্মিক একটা মেয়ে হয়, সে পরপুরুষকে একদমই ছুঁতে চাইছিল না। সে নাদিরের বাবাকে না ছুঁয়ে তার ড্রেসটা চেঞ্জ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন রাজিয়া বাধ্য হয়ে তার পরিচিত একজন ইসলামিক স্কলারকে ফোন করে বলে, আমি একটা বাড়িতে কাজ করি। আমার কাজ হলো 70-80 বছরের একটা বয়স্ক লোককে দেখাশোনা করা। সে নিজে চলাফেরা করতে পারে না। আমি কি তাকে স্পর্শ কিংবা তার ময়লা জামাকাপড় চেঞ্জ করে দিতে পারবো? এটা শুনে ইসলামিক স্কলার রাজিয়াকে বলে, হ্যাঁ তুমি পারবে, এতে তোমার কোনো পাপ হবে না। এটা শোনার পর রাজিয়া নাদিরের বাবার ড্রেস চেঞ্জ করে দেয়। রাজিয়া প্রতিদিনই তার মেয়েকে নিয়ে কাজ করতে আসতো। তার মেয়ে সবসময় বাড়িতেই খেলাধুলা করত। আর এখানে বলে রাখি রাজিয়া প্রেগনেন্ট ছিল। এইভাবে রাজিয়া কাজ করতে করতে 1 মাস কেটে যায়। রাজিয়া তার কাজের টাকাটাও পেয়ে যায়। হঠাৎ করেই একদিন তেহরানের স্কুল ছুটি হয়ে যায়। নাদির তার মেয়েকে নিয়ে বাসায় ফিরে আসে। তারা বাইরে থেকে অনেক ডাকাডাকি করলেও ঘরের ভিতর থেকে কেউ দরজাটা খোলে না। তখন নাদির বাধ্য হয়ে তার পকেটে থাকা চাবিটা দিয়ে দরজাটা খুলে ভিতরে ঢোকে। ভিতরে ঢুকে নাদির দেখতে পায় তার বাবা বিছানা থেকে নিচে পড়ে রয়েছে। নাদির তার বাবার নিথর দেহ দেখে ভাবে সে হয়তো মারা গিয়েছে। তেহরান খুব কান্নায় ভেঙে পড়ে তার দাদার জন্য। কিন্তু নাদির একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পায় তার বাবা এখনো মারা যায়নি, তিনি এখনো বেঁচে আছে। নাদির তার বাবাকে সুস্থ করার অনেক চেষ্টা করে। নাদিরের বাবা কিছুটা সুস্থ হয়ে উঠলে নাদির তার সারা বাসাটা চেক করতে থাকে। রাজিয়া হয়তো অনেক কিছুই চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। এরই মধ্যে রাজিয়া তার মেয়েকে নিয়ে ঘরে ঢুকে। রাজিয়াকে দেখে নাদির প্রচণ্ড রেগে যায় আর রাজিয়াকে বলতে থাকে, তুমি আমার ঘর থেকে টাকা চুরি করেছো আর তুমি আমার বাবাকে রেখে এইভাবে প্রত্যেক দিন বাইরে যাও। আর যদি আমি তাড়াতাড়ি করে বাসায় না ফিরতাম তাহলে সত্যিটা কোনোদিনই জানতে পারতাম না। নাদির রাজিয়াকে আরও বলে, আমি তোমাকে আর একটা টাকাও দিতে পারবো না, তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও।
অন্যদিকে রাজিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে থাকে। সে কাঁদো কাঁদো চোখে বলতে থাকে, আমি চুরি করিনি, দয়া করে আমাকে চুরির অপবাদ দিবেন না, আর আজকের কাজের টাকাটা আমার খুব প্রয়োজন। কিন্তু নাদির তার কোনো কথাই শোনে না, বরং রাজিয়াকে বাসা থেকে বের করে দেয়। নাদির তার বাবার কাছে এসে সেবা করতে থাকে। তখন রাজিয়া আবার এসে নাদিরের কাছে তার কাজের প্রাপ্য টাকাটা চাইতে থাকে। এবার নাদির আরও বেশি রেগে যায়, আর রাজিয়াকে দরজার কাছে নিয়ে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়, আর নাদির দরজাটা বন্ধ করে দেয়। এদিকে রাজিয়া নিচে পড়ে যায়। সেই সময় নাদিরের মেয়ের টিচার এসে রাজিয়াকে উঠিয়ে নেয়। রাজিয়া যেহেতু প্রেগনেন্ট ছিল, তার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। পরের দিন নাদিরের মেয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। ওখানে সিমিন নাদিরকে জানায়, তুমি রাজিয়াকে ধাক্কা দেওয়ার কারণে তার পেটের বাচ্চাটি মারা গিয়েছে, আর সে এখন হসপিটালে ভর্তি আছে। এটা শুনে নাদির সিমিনকে নিয়ে খুব দ্রুত হসপিটালে ছুটে আসে। হসপিটালে নাদিরের দেখা হয় রাজিয়ার হাজবেন্ডের সঙ্গে। রাজিয়ার হাজবেন্ড নাদিরকে দেখা মাত্রই প্রচণ্ড রেগে যায়, আর তাকে মারতে যায়, আর বলতে থাকে, তোমার কারণেই আমার সন্তান মারা গিয়েছে, আমি তোমাকে কোনোভাবেই ক্ষমা করব না, আমি আমার মৃত সন্তানের বিচার চাই। আর এরপরেই ঘটনাটি চলে যায় স্থানীয় কোর্টে। সেখানে বিচারক নাদিরকে বলে, এই ঘটনাটা যদি প্রমাণ হয় আপনার কারণেই বাচ্চাটি মারা গিয়েছে, তাহলে আপনার 3 বছরের জেল তো অবশ্যই হবে। নাদির বিচারককে বলতে থাকে, বিশ্বাস করুন, আমি জানতাম না যে রাজিয়া প্রেগনেন্ট ছিল। আমি যদি জানতাম তাহলে রাজিয়াকে ধাক্কা দেওয়া কিংবা তার সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। সে আরও বলে, রাজিয়া সেদিন আমার বাবাকে বেঁধে রেখে বাইরে গিয়েছিল, যার কারণে আমার বাবা প্রায় মারাই গিয়েছিল। তাই আমি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রাজিয়াকে ধাক্কা দিয়েছিলাম। বিশ্বাস করুন, আমি জানতাম না রাজিয়া প্রেগনেন্ট ছিল। এইসব শুনে রাজিয়ার হাজবেন্ড বিচারকের সামনেই নাদিরকে গালিগালাজ করতে থাকে। তখন বিচারক রাজিয়ার হাজবেন্ডকে বলে, আপনি যদি এমন উল্টাপাল্টা কথা বলতে থাকেন তাহলে আপনাকে এখনই জেলে পাঠাবো। এভাবে রাজিয়ার কেসটি কোর্টে চলতে থাকে। নাদির তার মেয়ের টিচারকে রিকোয়েস্ট করে সে যেন কোর্টে সাক্ষী দেয়। নাদির রাজিয়ার প্রেগনেন্সি বিষয়ে কিছুই জানতো না। কোর্টে টিচার সেই সাক্ষীই দেয়। তবে এই বিষয়টা রাজিয়ার হাজবেন্ড জানতে পেরে ভীষণ রেগে যায় এবং তাকে অনেক গালমন্দ করতে থাকে। পাশাপাশি সে টিচারকে বলে, আপনি ইচ্ছে করেই ওই মিথ্যে সাক্ষী দিয়েছেন, আপনাকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। মামলার পরবর্তী শুনানির দিন রাজিয়ার হাজবেন্ড আবারও বিচারককে উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর বিচারক এটাও জানতে পেরেছিল যে রাজিয়ার হাজবেন্ড টিচারের সাথে খারাপ আচরণ করেছে। তাই এসব কথার জন্য রাজিয়ার হাজবেন্ডকে বিচারক 3 মাসের সাজা দেয়। আর এটা শুনে রাজিয়া প্রচণ্ড ভেঙে পড়ে এবং বিচারককে অনেক অনুরোধ করে বলে, আমার স্বামী অনেক দেনায় জর্জরিত, তাই সে সবসময় ডিপ্রেশনে থাকে, এমনকি সে মানসিকভাবে একদমই সুস্থ না, তাই সে এমনটা করে থাকে। যাই হোক, এসব শুনে বিচারক রাজিয়ার হাজবেন্ডের সাজা মাফ করে দেয়, তবে পরবর্তীতে সে আর এমনটা যেন না করে। অন্যদিকে নাদির জানতে পারে রাজিয়া তার বাবাকে রেখে একজন প্রেগনেন্সি ডাক্তারের কাছে গিয়েছিল। তখন নাদির মনে মনে ভাবতে থাকে, সেদিন রাজিয়ার হাজবেন্ডই হয়তোবা তাকে অনেক মারধর করেছিল, তার জন্যই সে প্রেগনেন্সি ডাক্তারের কাছে গিয়েছিল। কিন্তু পরের দিন নাদিরের মেয়ে নাদিরকে বলে, বাবা, আমি জানি তুমি জানতে রাজিয়া প্রেগনেন্ট ছিল, কারণ তোমার সামনেই রাজিয়া আমার টিচারের কাছ থেকে প্রেগনেন্সি ডাক্তারের নাম্বার নিয়েছিল, সেই সাথে রাজিয়া টিচারকে তার প্রেগনেন্সি বিষয়ে জানিয়েছিল। নাদির তখন তার মেয়েকে বলে, তুমি যদি এই কথাটি কোর্টে গিয়ে বলো তাহলে আমার 3 বছরের জেল হবে। কয়েকদিন পর নাদিয়ার মেয়েকে সাক্ষীর জন্য কোর্টে ডাকা হয়। তার বাবার কথা মতো বিচারকের কাছে মিথ্যা বলে। সে বলে, আমার বাবা রাজিয়ার প্রেগনেন্সি বিষয়ে কিছুই জানতো না। এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে নাদিরের মেয়ে ভিতর থেকে একদম ভেঙে পড়ে। সে নিজেকে প্রচণ্ড অপরাধী ভাবতে থাকে। তার মিথ্যা সাক্ষী দেওয়াটা একদমই উচিত হয়নি। এদিকে শিমুনও খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার হাজবেন্ডের যদি 3 বছরের সাজা হয় তাহলে তার প্রভাব পড়বে তার মেয়ের ওপর। তাই সে অনেক ভাবনা চিন্তা করে রাজিয়াদের বাসায় আসে আর মামলাটি তুলে নেওয়ার জন্য রাজিয়ার হাজবেন্ডকে কিছু টাকার অফার করে। রাজিয়ার হাজবেন্ড প্রথমে কোনোভাবেই টাকাটা নিতে রাজি হয় না, তবে পরক্ষণেই সে রাজি হয়ে যায়, কারণ ওই টাকাটা দিয়ে তার সমস্ত ধার দেনা শোধ করতে পারবে। যাই হোক, রাজিয়ার হাজবেন্ড মামলাটি তুলে নিতে রাজি হয়ে যায়। সিমিন বাসায় ফিরে নাদিরকে এই ব্যাপারে জানায়, কিন্তু নাদির কোনোভাবেই টাকা দিতে রাজি হয় না, কারণ আমরা জানি নাদির মোটেও খারাপ মানুষ না।
সে রাজিয়াকে ধাক্কা দেওয়ার কারণে সে নিজে থেকেই অনুতপ্ত ছিল। এখন সে চাইছে তার পাপের সাজা হোক। কিন্তু নাদিরের এইরকম মনোভাব দেখে সিমিন প্রচণ্ড রেগে যায় এবং নাদিরকে বলে, তুমি থাকো তোমার মতো করে, আমি আমার মেয়েকে নিয়ে এখনই বাপের বাড়ি চলে যাচ্ছি। নাদির তার মেয়েকে চলে যেতে দেখে সিমিনের প্রস্তাবে রাজি হয়ে যায়। অর্থাৎ নাদির মামলাটি ডিসমিস করার জন্য টাকা দিতে রাজি হয়। কিন্তু পরের দিন রাজিয়া সিমিনের সাথে দেখা করতে আসে আর বলে, আমি আপনার টাকাটা কোনোভাবেই নিতে পারবো না। আমার মনে হয় টাকাটা নিলে আমি অনেক বড় পাপ করে ফেলবো, যার কারণে আল্লাহ আমাকে কোনোদিনই মাফ করবে না। সিমিন বলে, আমার হাজবেন্ড তো তোমার ক্ষতি করেছে, পাপ তো আমার হাজবেন্ড করেছে, তাই আমরা তোমাকে সামান্য কিছু ক্ষতিপূরণ দিতে চাইছি। তখন রাজিয়া সিমিনকে বলে, আমার পেটের বাচ্চাটা আপনার হাজবেন্ড নষ্ট করেনি। আপনার হাজবেন্ড আমাকে ধাক্কা দেওয়ার কিছুদিন আগেই আমি আপনার শ্বশুরকে নিয়ে একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। তখন আপনার শ্বশুর হঠাৎ করেই মাঝ রাস্তায় চলে যায়, আর আমি তাকে বাঁচাতে গিয়ে একটা গাড়ি পিছন থেকে এসে আমাকে ধাক্কা দেয়, যার ফলে আমি পড়ে যাই। আর ওই দিন রাত্রেই আমার পেটে প্রচণ্ড ব্যথা করে। আমার মনে হয় সেদিন রাত্রেই আমার পেটের বাচ্চাটি মারা গিয়েছিল। তাই আপনাদের কাছ থেকে এই টাকাটা আমি কোনোভাবেই নিতে পারবো না, কারণ এই টাকাটা আমার জন্য হারাম। তাছাড়া আমি যদি টাকাটা নিই তাহলে আল্লাহ তাআলা আমাকে কোনোদিনই ক্ষমা করবে না। সিমিন রাজিয়াকে এসব বলে ওখান থেকে চলে যায়। সেদিন রাত্রে নাদির আর সিমিন রাজিয়ার বাসায় আসে মূলত টাকাগুলো দেওয়ার জন্য। অলরেডি রাজিয়ার হাজবেন্ড যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর সবার টাকা শোধ করে দেওয়ার জন্য বাসায় ডেকে এনেছে। কিন্তু নাদির বলে, আমি এই টাকাগুলো শুধুমাত্র রাজিয়ার হাতেই দিতে চাই। তখন রাজিয়ার হাজবেন্ড ভিতরে যায় রাজিয়াকে ডাকার জন্য, কিন্তু রাজিয়া বাইরে আসতে রাজি হয় না, কারণ সে এই হারামের টাকাগুলো নিতে চায় না। এটা শুনে রাজিয়ার হাজবেন্ড প্রচণ্ড রেগে যায় আর রাজিয়াকে মারধর করে বাসা থেকে বেরিয়ে যায়। তখন রাজিয়া বাইরে এসে সবার সামনে কাঁদতে থাকে আর সিমিনকে বলে, আমি আপনাকে এই টাকাগুলো নিয়ে আসতে নিষেধ করেছিলাম। আপনি টাকাগুলো না নিয়ে আসলে আমাকে অপমান হতে হতো না। এখান থেকে কাহিনী শিফট হয় কোর্টে। এখানে আমরা জানতে পারি নাদির ও সিমিনের ডিভোর্স হয়ে গিয়েছে। তাদের দুজনের জীবন এখন সম্পূর্ণ আলাদা, কিন্তু তাদের মেয়ে কার কাছে থাকবে সেটা নিয়ে প্রশ্ন ওঠে। যাই হোক, বিচারক তেহরানকে জিজ্ঞেস করে, তুমি কার কাছে থাকতে চাও, তোমার বাবার কাছে না তোমার মার কাছে? এই প্রশ্নটা শুনে তেহরান প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে আর বিচারককে জিজ্ঞেস করে, আমাকে কি উত্তরটা এখনই দিতে হবে? তখন বিচারক বলে, হ্যাঁ। তখন তেহরান বলে, আমি কার সাথে থাকতে চাই সেই উত্তরটা আমি আমার বাবা মায়ের সামনে দিতে চাই না। এখন নাদির ও সিমিন বাইরে চলে আসে। তারা দুজন দুপাশে দাঁড়িয়ে থাকে আর তাদের এই অপেক্ষার দৃশ্য দেখেই মুভিটা শেষ হয়ে যায়। আসলে বাচ্চাটা কার কাছে যেতে চায় সেটা মুভির ডিরেক্টর আমাদের উপর ছেড়ে দিয়েছে। আর এই ডিভোর্সের কারণেই হাজার হাজার ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি নিজেদের দোষগুলো স্বীকার করে নিই কিংবা আমাদের ইগোগুলোকে সাইডে রেখে একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করি, তাহলে হয়তোবা অনেক সংসার জীবন বেঁচে যাবে। সর্বোপরি এটাই বলবো, ডিভোর্স কারো জীবনেই শান্তি নিয়ে আসে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।